কারখানার বর্জ্যে ধ্বংসের মুখে কালিয়াকৈরের কৃষিখাত। স্থানীয়রা আক্রান্ত হচ্ছেন শ্বাসকষ্ট, চর্মসহ জটিল রোগে। 7 জেলায় বজ্রপাতে 12 জনের মৃত্যু। ভারী বর্ষণে 5 জেলায় বন্যার শঙ্কা। হাওড় অঞ্চলে প্লাবিত হয়ে ফসলে ব্যাপক ক্ষয়ক্ষতি। শিবগঞ্জে রাস্তা বন্ধ করে ঘর অবরুদ্ধ 65 পরিবার। অসুস্থ রোগী মরদেহ বহনও পোহাতে হচ্ছে চরম ভোগান্তি। সমাধানে দ্রুত উদ্যোগ প্রশাসনের। এবং সংরক্ষিত মহিলা আসনের 49 সদস্যের গ্যাজেট প্রকাশ আজ। এনসিপি নেত্রী নুসরাতের মনোনয়নপত্র গ্রহণ করল ইসি। আসসালামু আলাইকুম, মোহনা সংবাদে স্বাগত। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি আমি বুশরাত জাহানিমা। শিল্প কারখানার বর্জ্যে ধ্বংসের মুখে পড়েছে গাজীপুরের কালিয়াকৈরের কৃষিখাত। শিল্পের রাসায়নিক বর্জ্য কোনো রকম শোধন ছাড়াই সরাসরি ফেলা হচ্ছে খালে। এতে করে ফসলের ক্ষতির পাশাপাশি উর্বরতা হারাচ্ছে জমি। এছাড়াও কারখানার বিষাক্ত বর্জ্যে স্থানীয়রা আক্রান্ত হচ্ছেন শ্বাসকষ্ট, চর্মসহ জটিল রোগে। আল্লাহাজ হোসেনের প্রতিবেদন, জানাচ্ছেন ডলি বিনতে বনোয়ারা। কৃষি সমৃদ্ধ এলাকা কালিয়াকৈর। এই এলাকায় গড়ে উঠেছে 3 শতাধিক পোশাক কারখানা, যার ফলে কালিয়াকৈর উপজেলা একটি শিল্পাঞ্চল হিসেবে পরিচিতি পেয়েছে। খ্যাতি যেমন রয়েছে, তার বিড়ম্বনাও কম নয়। পোশাক শিল্পের কারণে কৃষি শিল্প এখন হুমকির মুখে। অধিকাংশ কারখানায় ইটিপি স্থাপন করা হলেও খরচ বেশি হওয়ায় ব্যবহার করছে না কর্তৃপক্ষ। ফলে কারখানার বর্জ্য কোনো রকম শোধন ছাড়াই সরাসরি নদী ও বিলে ফেলা হচ্ছে। চলতি বছর মক্স, কালিয়াদহ, রতনপুর, ভাতারিয়া সহ বিভিন্ন বিলের প্রায় কয়েক হেক্টর বড় আবাদ নষ্ট হওয়ায় ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা। ধানই হয় না, কারখানার পানি নষ্ট এসে একবারে শেষ হয়ে যায়। পানির কারণে যে পোকা ধরে, আমরা যে খরচ করি এই খরচের টাকাও হয় না। যেখানে ধান কাটতাম পাকিতে 20 মণ, অন বর্তমান 10 মণ। সুস্থ শান্ত মতন আমরা খেত খেলার ওই সুস্থ শান্ত মতন আনা পারি হইতে চাই। এছাড়া বর্জ্যের দুর্গন্ধ ও পচা পানিতে এলাকার লোকজনের মধ্যে বিভিন্ন রোগ ছড়িয়ে পড়ছে। কেমিক্যালের যে গন্ধ, দুর্গন্ধ, আপনি পানিতে নামতে পারবেন না। কারখানা বর্জ্যের পানিতে আমাদের ধান কাটতে অসুবিধা হয়, পায়ে ঘা হয়, চুলকানি ধরে। আমরা বাড়ির ঘরে থাকা পাই না, মাছি মশা সম্পন্ন জিনিস আমাকে বইরা মেলা করছে। দ্রুত কারখানাগুলোতে অভিযান পরিচালনা করা হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমরা শীঘ্রই অভিযানে নামবো। পাশাপাশি আমরা কিছু সাডেন ভিজিট করে তারা যে টিভি ব্যবহার করছে কিনা সেই বিষয়ে আমরা আসলে খবর রাখছি। নিয়ম অমান্যকারীদের বিরুদ্ধে তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের কথা জানান জেলা প্রশাসক। যারা এই ইটিপি ব্যবস্থা গ্রহণ করবেন না অথবা এর ব্যত্যয় ঘটাবেন, তাদের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নেবে। সেই ব্যবস্থার ক্ষেত্রে সর্বোচ্চ যে ব্যবস্থা সেটিই হবে। ডলি বিনতে বনোয়ারা, মোহনা সংবাদ। দেশের 7 জেলায় বজ্রপাতে অন্তত 12 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার দিনে বিভিন্ন সময় এসব মৃত্যুর ঘটনা ঘটে। এর মধ্যে পটুয়াখালীতে 4 জন, জামালপুরে 2 জন, বরগুনায় 2 জন, ময়মনসিংহে 1 জন, বাগেরহাটে 1 জন, রংপুরে 1 জন ও রাজবাড়ীতে 1 জনের মৃত্যু হয়েছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। মৃতদের বেশিরভাগই ধান কাটা কিংবা জমিতে কাজ করতে গিয়ে প্রাণ হারান। এদিকে দেশ জুড়ে আগামী 5 দিন থেমে থেমে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। বজ্রমেঘ ও সাগরে লঘুচাপের প্রভাবে এই বৃষ্টি অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংস্থাটি। এদিকে ভারী বৃষ্টির কারণে দেশের 5 জেলায় বন্যার আশঙ্কা করা হচ্ছে। কিছু এলাকায় পানি বাড়তে শুরু করেছে। এরই মধ্যে 4টি নদীতে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। মুশাফের দেশের সহায়তায় আরও জানাচ্ছেন মিশাল বিনতে আনোয়ার। টানা ভারী বর্ষণ ও উজানের ঢলে দেশের উত্তর পূর্বাঞ্চলে 4টি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যার ফলে মৌলভীবাজার ও নেত্রকোনা সহ 5 জেলায় বন্যা পরিস্থিতি সৃষ্টি ও শঙ্কা দেখা দিয়েছে। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে কুশিয়ারা ও সোমেশ্বরী সহ প্রধান নদীগুলোর পানি দ্রুত বাড়ায় নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে 24 ঘন্টায় কিশোরগঞ্জে 160 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এছাড়া বুধবার সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত 91 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। এতে ড্রেনের পানি উপচে পড়ায় চরম জনভোগান্তি সৃষ্টি হয়েছে। আমাদের কলেজের বাহিরের একটা ড্রেন আছে,
ওইটা তো একবার পরিষ্কার করা হয়েছে, আর কবে পরিষ্কার করছে কি না করছে ওইটাও ভালোভাবে জানি না। পানি হয়ে যায় একদিনের বৃষ্টিতে, রাস্তার বাহিরেও অনেক বেশি পানি, তো আমরা কলেজে আসতে অনেক বেশি সমস্যা হয়। নেত্রকোনার ভোগাই কংস নদী বিপদসীমার ৮২ সেন্টিমিটার, সোমেশ্বরী বিপদসীমার ৫০ সেন্টিমিটার, মগরা নদী ২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এ সকল নদীর পানি হু হু করে বাড়ায় নদী সংলগ্ন নিচু এলাকা প্লাবিত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। এদিকে মৌলভীবাজারের মনু নদী বিপদসীমার ৭২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি দ্রুত বাড়তে থাকায় শহরের নিচু এলাকা ও গ্রামীণ জনপদে জলাবদ্ধতা দেখা দিয়েছে। টানা বৃষ্টিতে বন্দরনগরী চট্টগ্রামে ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলায় ৬০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। বুধবার দুপুর ১২টার দিকে এক বিজ্ঞপ্তিতে পতেঙ্গা আবহাওয়া অফিস এ তথ্য জানিয়েছে। এদিকে বুধবার দুপুর পর্যন্ত বৃষ্টির কারণে রাজধানীতে চরম ভোগান্তিতে পড়েন কর্মজীবী মানুষ ও শিক্ষার্থীরা। বৃষ্টি হচ্ছে আর থামার কোনো নামই নাই, আর হচ্ছে মানে চলাচলের অনেক অসুবিধা হচ্ছে এখন। আমরা যারা অফিসগামী তারা অবশ্যই অফিসে যাওয়ার জন্য অনেক প্রবলেম ফেস করতেছি। আর পশ্চিমা লঘুচাপের কারণে এই অস্বাভাবিক বৃষ্টি বলে জানান আবহাওয়াবিদ। বর্তমান যে পশ্চিমা লঘুচাপ রয়েছে এটা খুব শক্তিশালী, এটা দেখা যাচ্ছে এটা 10 থেকে 12 দিন পর্যন্ত এটা অবস্থান করার সম্ভাবনা রয়েছে। টানা সপ্তাহখানেক থেমে থেমে এই বৃষ্টি হবে বলে জানান তিনি। আগামী 3 থেকে 4 দিন এই ভারী বর্ষণ কন্টিনিউ করবে, তারপর থেকে একটু একটু কমবে। মিশাল বিনতে আনোয়ার, মোহনা সংবাদ। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পাকা ইউনিয়নের মুন্নাপাড়া গ্রামে যাতায়াতের রাস্তা বন্ধ করে ঘরতলায় অবরুদ্ধ হয়ে পড়েছেন ৬৫টি পরিবারের অন্তত ২ শতাধিক মানুষ। ২৫ বছর ধরে ব্যবহৃত পথটি বন্ধ হয়ে যাওয়ায় অসুস্থ রোগী বা মরদেহ বহনও পোহাতে হচ্ছে চরম ভোগান্তি। প্রশাসন বলছে সমস্যা সমাধানে দ্রুত উদ্যোগ নেওয়া হবে। শহীদুল ইসলামের তথ্যচিত্রে মিশাল বিনতে আনোয়ারের ডেস্ক রিপোর্ট। কখনো অন্যের ফসলের ক্ষেত, আবার কখনো হাঁটু সমান কাদা মারিয়ে চলছে জীবন সংগ্রাম। এটি কোনো দুর্গম চরাঞ্চলের চিত্র নয়, বরং চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মুন্নাপাড়া গ্রামের প্রতিদিনের দৃশ্য, যেখানে দীর্ঘ ২৫ বছর ধরে বসবাস করা ৬৫টি পরিবারের চলাচলের একমাত্র পথটি এখন বাঁশের বেড়া আর আধাপাকা দেয়ালের দখলে। অভিযোগ আছে ২০১৩ সালে স্থানীয় এক প্রভাবশালী সরকারি এই খাস জমিটি নিজের নামে বন্দোবস্ত করে নেন। এরপরই শুরু হয় সংকট। যাতায়াতের পথ বন্ধ করে ঘরতলায় বিপাকে পড়ছেন শিক্ষার্থীরা। অসুস্থ কাউকে হাসপাতালে নেয়া কিংবা কারো মৃত্যু হলে মরদেহ কাঁধে করে নিয়ে যেতে হয় মাইলের পর মাইল। অসুখ হয়েছে, বেটে ছেলে বেটা ছেলে, অ্যাম্বুলেন্স ঢুকে না, কি অটো ঢুকে না, সেই রাস্তা থেকে আমরা কিভাবে চলাফেরা করবো? চলাফেরা করতাম, গাড়ির রাস্তা ছিল, আর এখন সব বন্ধ করে দিয়েছে। না আছে হাঁটার জায়গা, না আছে অসুস্থদের বের হওয়ার জায়গা, স্কুল কলেজে বাচ্চা কাচ্চারা যাবে সেই ব্যবস্থা নাই। তবে সব অভিযোগ অস্বীকার করে জমিটির মালিকানা দাবি করছেন অভিযুক্ত রোজবুল হক। খাস জমি ছিল, পরে কালে মনে করেন আমার বাড়ি পাড়ার পরে আমার জমিটা মনে করেন খাস জমি হয়েছে। ওর বন্দোবস্ত এসে এসি লাইন, ভূমিপিস মনে করো এই ব্যবস্থা এগুলা সব আমাকে দিয়েছে। বিষয়টিকে অমানবিক উল্লেখ করে স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন জনস্বার্থে এই বন্দোবস্ত বাতিল হওয়া প্রয়োজন। রাস্তার চলাচল এদিকে আমাদের সাথে যোগাযোগের জন্য আসলে বিচ্ছিন্ন, তারা আবদ্ধ হয়ে আছে, বন্দী হয়ে আছে। আমি আশা করব যে মানুষের যাতে বন্দিদশা থেকে মুক্ত হতে পারে, আমি একজন জনপ্রতিনিধি, এই আশাবাদী আমি। অন্যদিকে আবেদন সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এই কর্মকর্তা। এটা বন্দোবস্ত বাতিলের কার্যক্রম ওনারা আবেদন করছে। আমি যা সরজমিনে দেখছি, আপনাদের সামনে যা বলছি, আমি স্যারকে বলবো। বিষয়টি সমাধানে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও ভূমি কর্মকর্তাকে নির্দেশনা দেয়া হয়েছে বলে জানান ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা। ৬৫টি পরিবার অবরুদ্ধ হয়ে রয়েছে, বেরোতে পারছে না। এক ব্যক্তিকে খাস জমি বন্দোবস্ত দেওয়া হয়েছিল। চেয়ারম্যান সহ এটা আমি লাইভকে দায়িত্ব দিছি। তো ব্যক্তি স্বার্থের চেয়ে ৬৫টি পরিবারের স্বাচ্ছন্দ্যে চলাচলের অধিকার বড় বলে মনে করছেন স্থানীয়রা। দ্রুত সময়ের মধ্যে চলাচলের এই পথটি উন্মুক্ত করার দাবি মুন্নাপাড়াবাসীর। মিশাল বিনতে আনোয়ার, মোহনা সংবাদ। রাজধানীর ওপর চাপ কমাতে দেশের সকল অঞ্চলে নাগরিক সুযোগ সুবিধা পৌঁছে দেওয়ার চেষ্টা করছে সরকার। বুধবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে একথা জানান সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মূল্যস্ফীতি বাড়বে না, বরং কমবে। বর্তমানে সব সুযোগ সুবিধা শুধু ঢাকা কেন্দ্রিক গড়ে উঠেছে উল্লেখ করে সরকার প্রধান বলেন, এজন্য সারা দেশ থেকে মানুষ রাজধানীমুখী হচ্ছে। এর বিকেন্দ্রীকরণে দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা জানান তিনি। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন।
জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী বুধবার সকালে জাতীয় সংসদের অধিবেশনে সংসদ স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে প্রশ্নোত্তর পর্বের সংসদ অধিবেশনের ২৪তম কার্যদিবসে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ধীরে ধীরে কার্ডের সংখ্যা বাড়লেও বাজেটের উপর এর চাপ পড়বে না। এর মধ্যে যেমন মুদ্রাস্ফীতি কমে আসবে, তেমনি গ্রামীণ অর্থনীতিতেও গতিশীলতা ফিরে আসবে। প্রত্যেকটা ফ্যামিলি ডাটা কালেক্ট করবে, পর্যায়ক্রমিকভাবে আমরা দিব এবং প্রথম স্টেজে আমরা যারা ভালনারেবল ফ্যামিলি আমরা তাদেরকে এই কার্ডগুলো দিব। রাষ্ট্রের একটা ইনভেস্টমেন্ট, যে ইনভেস্টমেন্টের মাধ্যমে ধীরে ধীরে লোকাল শিল্পগুলো গড়ে উঠবে, যে ইনভেস্টমেন্টের মাধ্যমে ধীরে ধীরে কর্মসংস্থানও গড়ে উঠবে। সেই জন্যই আমাদের হিসাব বলছে ইনফ্লেশন বরং কমবে, বাড়বে না। তারেক রহমান বলেন, দেশের বিভিন্ন জায়গায় উন্নত চিকিৎসা সেবা ও ভালো শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা হবে। রাজধানীকে ক্লিন ও গ্রিন সিটি হিসেবে গড়ে তুলতে ২ সিটি কর্পোরেশনে নানা পদক্ষেপ নিচ্ছে বলেও জানান সংসদ নেতা। বর্তমান সরকার বিভিন্ন শিল্পায়ন গড়ে তোলার লক্ষ্যে দেশের বিভিন্ন জায়গায় বিশেষ শিল্পায়িত অঞ্চল গড়ে তোলার চেষ্টা করছে। আমাদের আগামী ভবিষ্যৎ প্রজন্মদের লেখাপড়ার জন্য ধীরে ধীরে ভালো শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য আমরা মনে করি এই সুবিধাগুলো যদি আমরা গড়ে তুলতে পারি তাহলে মানুষ কম উৎসাহিত হবে ঢাকা শহরে আসার জন্য এবং এর মাধ্যমেই আমরা ধীরে ধীরে ঢাকার উপরে চাপ কমাতে সক্ষম হব। প্রধানমন্ত্রী বলেন, বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম জোরদার করা হচ্ছে। এছাড়াও সব বর্জ্যকে জিরো বর্জ্যে রূপান্তরের পরিকল্পনার কথাও জানান তিনি। কোরিয়া ভিত্তিক বেসরকারি প্রতিষ্ঠানের বিনিয়োগে মাতাইল ল্যান্ডফিলকে সমন্বিত সার্কুলার ইকোনমি ভিত্তিক বর্জ্য ব্যবস্থাপনা এবং জ্বালানি উৎপাদন কেন্দ্রে রূপান্তর করার মাধ্যমে সকল বর্জ্যকে জিরো বর্জ্যতে রূপান্তর করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। বলেন, ঢাকা উত্তর সিটিতে আগামী ৫ বছরে ৫ লাখ বৃক্ষরোপণ করা হবে। মেট্রো রেলের নিচের খালি অংশে মিরপুর ১২ থেকে ডিওএইচএস পর্যন্ত এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে আব্দুল্লাহপুর থেকে ফার্মগেট পর্যন্ত নিচের অংশের খালি জায়গায় বৃক্ষরোপণ করার কথা জানান সরকার প্রধান। রাজধানী ঢাকাকে ক্লিন এবং গ্রিন সিটি রূপে গড়ে তোলার লক্ষ্যে পরিবেশ অধিদপ্তর কর্তৃক ঢাকা শহরের পরিবেশ দূষণ নিয়ন্ত্রণের অগ্রাধিকার দেওয়া হয়েছে। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। সংবিধান সংশোধনের লক্ষ্যে জাতীয় সংসদের একটি বিশেষ কমিটি গঠনের প্রস্তাব দিয়েছে আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। বিরোধী দল থেকেও নাম প্রস্তাব করা হয়েছে। তবে বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান বলেন, এই কমিটি গঠনের ক্ষেত্রে তাদের ধারণাগত ভিন্নতা আছে। নিজেদের মধ্যে আলোচনার পর এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। বিস্তারিত মনিরুল ইসলামের প্রতিবেদনে। মধ্যাহ্ন বিরতি শেষে ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে শুরু হয় সংসদ অধিবেশনের কার্যক্রম। সেখানে গুরুত্ব পায় আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা সংবিধান সংশোধন ইস্যু। এ পর্যায়ে আলোচনা অংশগ্রহণ করবেন ঝিনাইদহ ১ আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আসাদুজ্জামান। আইনমন্ত্রী বলেন, সংবিধান সংস্কারে একটি বিশেষ কমিটি গঠনের প্রক্রিয়া চলছে। এই কমিটিতে সরকারি দল থেকে ৭ জন এবং স্বতন্ত্র ও অন্যান্য দল থেকে ৫ জনের নাম প্রস্তাব করা হয়েছে। আইনমন্ত্রী স্পষ্ট করেছেন, এখানে বিরোধী দলও ৫ জনের নাম প্রস্তাব করতে পারে। সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি গঠন করার জন্য আগামীকাল আমরা চাই ওনাদের পক্ষ থেকে যে ৫ জনের নাম কালকে দেন, তাহলে আমরা এই কমিটি গঠন করে সংবিধান সংশোধন এবং জুলাই সনদকে সামনে রেখে সামনের দিকে এগিয়ে যেতে চায় মাননীয় স্পিকার। কমিটি গঠন নিয়ে আইনমন্ত্রীর এমন নমনীয় অবস্থানের পর বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেছেন, বিষয়টি নিয়ে আলোচনা শেষে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে। আমরা চেয়েছি রিফর্ম, আর এখানে হচ্ছে আপনার অ্যামেন্ডমেন্ট। এই জায়গাটায় আগেও আমাদের ডিফারেন্স ছিল, এখনো এটা আছে। তো আমরা সেই রকম ওনাদের যে প্রস্তাবনারা দিয়েছেন সেটাকে আমরা নিলাম, শুনলাম, বাট আমরা পরে জানাবো, এখনই আমরা কিছু বলছি না এই ব্যাপারে। সংবিধান সংশোধন কমিটির চূড়ান্ত অনুমোদন নিয়ে কথা বলেছেন ডেপুটি স্পিকার কায়সার কামালও। তিনি জানান, ট্রেজারি বেঞ্চ তাদের প্রস্তুতি শেষ করলেও বিরোধী দলের সঙ্গে আলোচনার পরই আসবে চূড়ান্ত ঘোষণা। সংসদে সিদ্ধান্তে উপনীত হচ্ছে যে ট্রেজারি বেঞ্চ থেকে ১২ জনের সদস্য প্রস্তুত আছে এবং বিরোধী দল থেকে ৫ জনের নাম বা এই সম্পর্কিত বিষয়ে আলোচনার মাধ্যমে একটা ডিসিশনে আসবে এবং সেজন্য ট্রেজারি বেঞ্চ রেডি রয়েছে। সংসদীয় গণতন্ত্রের চর্চায় সংবিধান সংস্কারের এই রূপরেখা সাধারণ মানুষের প্রত্যাশাকে কতটা পূরণ করতে পারে, এখন সেটি দেখার বিষয়। সাংবিধানিক চর্চা চলে, সেই সাংবিধানিক চর্চা আমরা এখানেও করতে চাই। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা।
আজ জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনের ৪৯ সদস্যের গ্যাজেট প্রকাশ করবে নির্বাচন কমিশন। বুধবার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে কেউ আবেদন না করায় বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ করে কমিশন, যেখানে বিএনপি জোটের ৩৬ জন, জামায়াত জোটের ১২ এবং স্বতন্ত্র প্যানেলের ১ জন প্রার্থী রয়েছে। এদিকে এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র জমা নিয়েছে ইসি। ১২ মে ভোট গ্রহণের তারিখ নির্ধারিত থাকলেও ৫০ জনের বেশি প্রার্থী না থাকায় ভোটাভুটির প্রয়োজন পড়ছে না। আগামীকাল এই সংরক্ষিত মহিলা আসন আইনের গেজেট প্রকাশ করব। আগামীকাল এইটা আইন অনুযায়ী মাননীয় কমিশনে উপস্থাপন করে আমরা গেজেট করে দেব। নুসরাত তাবাসসুম, রিট পিটিশন নম্বর 5022/2026 এটি দায়ের করেছিলেন এবং তার রায়ের কপি আমাদের কাছে দিয়ে গিয়েছেন। আমাদেরকে ৭২ ঘন্টার মধ্যে ওনার মনোনয়নপত্রটি গ্রহণ করে নিষ্পত্তি করতে বলেছেন। ভোক্তা পর্যায়ে বোতলজাত সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ৪ টাকা বাড়িয়ে ১৯৯ টাকা করেছে সরকার। বুধবার সচিবালয়ের সংবাদ সম্মেলনে নতুন দাম নির্ধারণ করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। এছাড়া প্রতি লিটার খোলা সয়াবিন তেলের দাম ১৭৫ থেকে বাড়িয়ে ১৭৯ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন এই দাম বুধবার থেকেই কার্যকর রয়েছে। দিনাজপুরে বিখ্যাত লিচু নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন কৃষক ও বাগানীরা। বৈরী আবহাওয়ার এবার লিচুর ফলন আশানুরূপ নয়। এবার যে পরিমাণ লিচু ধরেছে তা বাঁচাতে বাগানে ব্যস্ত সময় পার করছেন চাষিরা। তবে দাম ভালো পেলে ক্ষতি কিছুটা কাটিয়ে ওঠা সম্ভব বলে জানিয়েছেন তারা। স্থানীয় কৃষি বিভাগের পক্ষ থেকে লিচু চাষিদের কারিগরি সহযোগিতা প্রদান করা হচ্ছে। সুবল রায়ের প্রতিবেদন জানাচ্ছেন মাহমুদ আক্তার। দেশের লিচুর রাজধানী হিসেবে খ্যাত দিনাজপুর। মিষ্টি স্বাদের কারণে এখানকার লিচুর চাহিদা সারা দেশে। জেলার ১৩টি উপজেলার মধ্যে সদর, বিরল, কাহারোল, চিরিরবন্দর ও বীরগঞ্জ উপজেলায় লিচুর বাগান রয়েছে। বৈশাখের মাঝামাঝি থেকে আষাঢ় পর্যন্ত জেলার বিভিন্ন বাজার ভরে ওঠে মাদ্রাজি, বোম্বাই, বেদানা, চায়না থ্রি, হারিয়া, কাঁঠালি সহ বিভিন্ন জাতের ফলে। তবে অসময়ে শিলাবৃষ্টিতে নষ্ট হয়ে গেছে জেলার বেশিরভাগ বাগানের লিচুর মুকুল। পাশাপাশি দিন দিন বৃদ্ধি পাচ্ছে উৎপাদন খরচ। এতে ফলন নিয়ে বেশ দুশ্চিন্তায় রয়েছেন চাষিরা। এগুলোর অবস্থা গতবারের মনে করেন অর্ধেকেরও কম। এখন তো যে যা আছে এগুলাতে স্প্রে দিচ্ছি, বীজ দিচ্ছি। মুকুল যতটুকু আসছিল তারপরেও শিলাবৃষ্টি, অতিবৃষ্টি, অসময়ে বৃষ্টি, এই সমস্ত কারণে মুকুলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে যায়। আবহাওয়ার যা অবস্থা তাতে কি যে হবে আল্লাহ ছাড়া বলা যাচ্ছে না। গতবারের চেয়ে এবার একটু দাম পাওয়া যাবে, কিন্তু সেই হিসাবে কিন্তু ফলন নাই। উৎপাদন খরচ নিয়ন্ত্রণে রাখতে নিয়ম মেনে কীটনাশক স্প্রে করার পরামর্শ কৃষি বিভাগের। বাগানে পরিচর্যার ক্ষেত্রে বা যে কোনো ধরনের স্প্রে করার ক্ষেত্রে নিজের মন মতো অথবা অন্য কারো পরামর্শ না নিয়ে সংশ্লিষ্ট উপসহকারী অথবা কৃষি উপজেলা কৃষি অফিসার অথবা কৃষি সম্প্রসারণ অফিসারদের পরামর্শ নিয়ে সময় উপযোগী পরিচর্যা এবং স্প্রেগুলো করার জন্য আমি কৃষকদের অনুরোধ করব। চাষিদের লোকসানের মুখ থেকে বাঁচাতে বাজার ব্যবস্থাপনা সহ লিচু রপ্তানির জন্য সরকারি বেসরকারিভাবে পরিকল্পনার প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মাহমুদ আক্তার, মোহনা সংবাদ। এবার সারা দেশে অনুষ্ঠিত সভা সমাবেশ নিয়ে প্রতিনিধিদের পাঠানো তথ্য ও চিত্রের ডেস্ক রিপোর্ট। সাতক্ষীরায় জেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট বালক ও বালিকা ২০২৬-এর উদ্বোধন করা হয়েছে। আর নয় শব্দ দূষণ, চাই সুস্থ জীবন, এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানে উদযাপন করা হয়েছে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস। নাটোরের গুরুদাসপুরে স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে পুষ্টিকর খাদ্য প্রদর্শন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। পটুয়াখালীর কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবার ও মাদ্রাসা কর্তৃপক্ষকে ঢেউটিন এবং খাদ্য সহায়তা করা হয়েছে। মাদকের কবল থেকে বাঁচতে ফরিদপুরের সালথায় মানববন্ধন করেছে এলাকাবাসী। সিরাজগঞ্জে অটো ভ্যান চালক জাহের আকন্দর হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। নোয়াখালীর সুবর্ণচর উপজেলার ৯ নম্বর ওয়ার্ডে অসহায় ভূমিহীন পরিবারে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবার ও স্থানীয় এলাকাবাসী।
চট্টগ্রামের বন্দরটিলা এলাকায় নবনির্মিত বাংলাদেশ নৌবাহিনী মেডিকেল কলেজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মাননীয় নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। নরসিংদীর মাধবদীতে আলোচিত প্রেম ঘটিত ঘটনায় সাজ্জাদের উপর হামলার প্রতিবাদে নরসিংদী মদনগঞ্জ সড়কে মানববন্ধন করেছে এলাকাবাসী। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কাপাসিয়া ইউনিয়নে কাসিমবাজার খেওয়াঘাটে ইজারাদার কর্তৃক অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে বিক্ষোভ করেছে স্থানীয় জনসাধারণ। সিরাজগঞ্জ সদর উপজেলায় প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট বালক ও বালিকা বিভাগের ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের মাঝে ট্রফি ও পুরস্কার প্রদান করেন সিরাজগঞ্জ সদর উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ মামুন খান। কুষ্টিয়ার কুমারখালীতে কৃষক, কৃষি উন্নয়ন ও নিরাপদ খাদ্য উৎপাদন নিয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলার আবুল হোসেন তরুণ অডিটোরিয়ামে উপজেলা কৃষি অফিসে দিনব্যাপী এই কংগ্রেসের আয়োজন করা হয়। স্বপ্নের পথে বিজয়ের সাথে এই স্লোগান নিয়ে আগামী ২রা মার্চ টাঙ্গাইলে নতুন কুড়ি স্পোর্টস ২০২৬ এর শুভ উদ্বোধন উপলক্ষে খেলোয়াড়দের বাছাই প্রতিযোগিতা শুরু হয়েছে। অনুষ্ঠানটি ভার্চুয়ালি শুভ উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। মিশাল বিনতে আনোয়ার, মোহনা সংবাদ। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ইউক্রেন যুদ্ধ এবং মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত নিয়ে দীর্ঘ আলোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বুধবার ১.৫ ঘন্টার ফোন আলাপে তারা ইরানের পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে সৃষ্ট যুদ্ধ বন্ধে এবং ইউক্রেনের যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করেন। ক্রেমলিন ও মার্কিন প্রেসিডেন্ট নিজেই নিশ্চিত করেছেন এই তথ্য। ফোন আলাপে দুই রাষ্ট্রপ্রধান ইরানের পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে সৃষ্ট সংঘাত নিরসনে বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন। এ সময় স্বচ্ছতার জন্য তেহরানের পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত হওয়ার ইচ্ছাও প্রকাশ করেন রুশ প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রের বর্ধিত যুদ্ধবিরতির সিদ্ধান্তকেও স্বাগত জানিয়েছে মস্কো। এছাড়াও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির বার্ষিকী উপলক্ষে ইউক্রেনে অস্থায়ী যুদ্ধবিরতি বাস্তবায়নের বিষয়ে ডোনাল্ড ট্রাম্পকে প্রস্তাব দেন পুতিন। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে দ্বিতীয় ধাপের ভোট গ্রহণ শেষ হয়েছে গতকাল বুধবার। ভোটার উপস্থিতি ছিল ৯০% মতো। এদিকে ভবানীপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস মিলছে। যদিও বুথ ফেরত জরিপ বলছে এবার পশ্চিমবঙ্গে সফল হতে পারে বিজেপি। চূড়ান্ত ফলাফলের জন্য অপেক্ষা করতে হবে ৪ মে পর্যন্ত। ঐশী আলমের ডেস্ক রিপোর্ট। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় ও শেষ ধাপে ভোট গ্রহণ শেষ হয়েছে। বুধবার সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজ্যের ১৪২টি আসনে ভোট গ্রহণ চলে। এদিন সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন দেখা যায়। ভোট যুদ্ধে নামেন ১,৪৪৮ জন প্রার্থী। এর মধ্যে পুরুষ প্রার্থী ১,২২৮ জন এবং নারী ২২০ জন। ভবানীপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস মিলছে। প্রথম ও দ্বিতীয় দফা মিলিয়ে ভোটদানের হার প্রায় ৯০%। ত্রিলোকচন্দ্রপুর ও নোয়াপাড়ায় বিজেপির হামলার শিকার হয়েছে তৃণমূল কংগ্রেস। ভোটারদের প্রভাবিত করার অভিযোগে তৃণমূল কর্মীদের তাড়া করেন বিজেপি প্রার্থী রাজু পাত্র। নোয়াপাড়ায় তৃণমূল প্রার্থী অর্জুন সিংয়ের অনুগামীদের বিরুদ্ধে মারধরের অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে বিক্ষোভ করেন তৃণমূল কংগ্রেস নেতাকর্মীরা। ঐশী আলম, মোহনা সংবাদ। ফুটবল। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগে আর্সেনালের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে অ্যাটলেটিকো মাদ্রিদ। মেট্রোপলিটন স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই সমানভাবে খেলতে থাকে দুই দল। এদিন ম্যাচের ৪৪ মিনিটে পেনাল্টি থেকে গোল করে আর্সেনালকে লিড এনে দেন ভিক্টর গিয়োকেরেস। ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় সফরকারীরা। বিরতির পর ম্যাচের ৫৬ মিনিটে এবার পেনাল্টি থেকে অ্যাটলেটিকোর হয়ে সমতা ফেরান হুলিয়ান আলভারেজ। এরপর নির্ধারিত সময়ে আর কোনো গোল না হলে ড্র নিয়ে মাঠ ছাড়তে হয় দুই দলকে। দর্শক, এ পর্যায়ে জানিয়ে দিচ্ছে আজকের সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনামগুলো। প্রথম আলো শিরোনাম করেছে, সরবরাহে ঘাটতি নেই, তবে আসেনি জরুরি তেল, জ্বালানি পরিস্থিতি। ৩৮ জন গ্রেফতার, হামলাকারীদের অনেকে এখনও শনাক্ত হয়নি। দৈনিক ইত্তেফাক শিরোনাম করেছে, হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের ৩ মাস সহায়তা দেওয়া হবে বলছেন প্রধানমন্ত্রী। সয়াবিন তেলের দাম বাড়ল লিটারে ৪ টাকা। থই থই পানিতে ডুবছে কৃষকের সোনালী স্বপ্ন।
সমকাল শিরোনাম করেছে আয় ব্যয়ের হিসাব মেলাতে বাজারের তালিকা কাটছাঁট, হামের পর নিউমোনিয়া ও অপুষ্টির শিকার শিশুরা, ডুবে গেল কৃষকের সোনালী স্বপ্ন। বাংলাদেশ প্রতিদিন শিরোনাম করেছে আন্ডারওয়ার্ল্ডে ক্ষমতার লড়াই, পুলিশ খুঁজছে 2 কিলারকে, পরিবারের অভিযোগ ইজারার দ্বন্দ্বে খুন। যুগান্তর শিরোনাম করেছে সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান, হাওরের ক্ষতিগ্রস্ত কৃষককে সহযোগিতা দেওয়া হবে। দেশজুড়ে ঝড় বৃষ্টি, পাহাড়ি ঢলে হাওরে হাহাকার, পানির নিচে কৃষকের স্বপ্ন। আমার দেশ শিরোনাম করেছে উত্তপ্ত আন্ডারওয়ার্ল্ড, অস্ত্রের ঝনঝনানি, টানা বৃষ্টিতে বোরোর ব্যাপক ক্ষতি, কৃষকের মাথায় হাত। দর্শক, এই ছিল আজকের সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনামগুলো। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরো একবার। শিল্প কারখানার বর্জ্যে ধ্বংসের মুখে কালিয়াকৈরের কৃষিখাত, স্থানীয়রা আক্রান্ত হচ্ছেন শ্বাসকষ্ট, চর্মসহ জটিল রোগে। 7 জেলায় বজ্রপাতে 12 জনের মৃত্যু, ভারী বর্ষণে 5 জেলায় বন্যার শঙ্কা, হাওর অঞ্চল প্লাবিত হয়ে ফসলে ব্যাপক ক্ষয়ক্ষতি। শিবগঞ্জের রাস্তা বন্ধ করে ঘর অবরুদ্ধ 65 পরিবার, অসুস্থ রোগী মরদেহ বহনে পোহাতে হচ্ছে চরম ভোগান্তি, সমাধানে দ্রুত উদ্যোগ প্রশাসনের। এবং সংরক্ষিত মহিলা আসনের 49 সদস্যের গ্যাজেট প্রকাশ আজ, এনসিপি নেত্রী নুসরাতের মনোনয়নপত্র গ্রহণ করল ইসি। এই ছিল মোহনার সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। এর আগে বেলা 11টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবে। ততক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।